ডিয়ার স্টুডেন্টস, বর্ষস ইংলিশ একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত। আজ এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় সরোজিনী নাইডুর লেখা কবিতা দ্য ব্যাঙ্গল সেলার্স। এসো, কবিতাটি পড়বার আগে আমরা কবির সম্পর্কে দু চার কথা জেনে নিই। শ্রীমতী সরোজিনী নাইডু ছিলেন একজন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং একজন রাজনীতিবিদ, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1879 সালের 13ই ফেব্রুয়ারি তারিখে হায়দ্রাবাদে এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন সরোজিনী নাইডু। তার পিতা ডক্টর অঘোরনাথ চট্টোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, বিজ্ঞানী এবং দার্শনিক। তার মা বরদা সুন্দরী দেবী ছিলেন একজন কবি। 1898 খ্রিস্টাব্দে তদানীন্তন খ্যাতনামা চিকিৎসক ডক্টর এম.জি. নাইডুর সাথে বিবাহের পর থেকে তিনি মিসেস সরোজিনী নাইডু নামেই সর্বাধিক পরিচিতি লাভ করেন। সরোজিনী নাইডু ছিলেন একজন প্রতিভাধর কবি, লেখক, সুবক্তা এবং একজন দক্ষ প্রশাসক। ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত সরোজিনী নাইডু ছিলেন সেই কয়েকজন মহিলা নেত্রীর একজন যারা ভারতীয় জাতীয় আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তিনিই ছিলেন প্রথম মহিলা যিনি 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং স্বাধীনোত্তর ভারতে তিনি দেশের প্রথম মহিলা হিসেবে উত্তরপ্রদেশের রাজ্যপাল পদে মনোনীত হয়েছিলেন। সরোজিনী নাইডু ছিলেন একজন বহুভাষী। তিনি বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, তেলেগু এবং ফার্সি খুব ভালো জানতেন। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তার অসামান্য অনুরাগ তাকে বিদেশে অধ্যয়নের জন্য বৃত্তি অর্জন করতে সাহায্য করে। 1905 সালে প্রকাশ পায় তার প্রথম কাব্যগ্রন্থ দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। ইংরেজিতে কবি হিসেবে তার কাজগুলি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জওহরলাল নেহেরুর মতন মহান ভারতীয় ব্যক্তিত্বদের দ্বারা প্রশংসিত এবং উৎসাহিত হয়েছিল। তার কবিতায় প্রকৃতির প্রতি তার ভালোবাসা এবং তার চারপাশের জগৎ সম্পর্কে তার পর্যবেক্ষণ প্রতিফলিত হয়। তিনি তার কবিতা ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করতে এবং তার রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করতে ব্যবহার করেছিলেন। তার কবিতা রিচ ইমাজিনেশন অর্থাৎ সমৃদ্ধ কল্পনা এবং ভিভিড ইমেজারি অর্থাৎ প্রাণবন্ত উপমার ব্যবহারের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছিল। আর তার এই কবিতাগুলি ভারতের সৌন্দর্য এবং সত্তাকে বিশেষ করেই ধারণ করেছিল। নাইডুর কবিতা যেন ভারতীয় জনগণ এবং তাদের ধর্মবিশ্বাস, রীতিনীতি, জীবন ও জীবিকা এবং সেই সঙ্গে দেশের চেতনার সাথে তাদের সাংস্কৃতিক ও মানসিক মেলবন্ধনের এক অসামান্য গৌরব গাথা এবং এর সাথে সাথেই দেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি এক অনবদ্য শ্রদ্ধাও প্রকাশ পায় এখানে। তাঁর কিছু বিখ্যাত এবং বহুল পঠিত কবিতা হল দ্য ইন্ডিয়ান উইভার্স, দ্য স্নেক চার্মার, ইন দ্য বাজার্স অফ হায়দ্রাবাদ, দ্য সারি অফ সীতা, করমন্ডল ফিশার্স, ইন্ডিয়ান ডান্সার্স, প্যালানকুইন বিয়ারার্স, দ্য ব্যাঙ্গল সেলার্স, দ্য রয়্যাল টোম্বস অফ গোলকোন্ডা ইত্যাদি। এই মহান ব্যক্তিত্ব 1949 সালের 2রা মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডিয়ার স্টুডেন্টস,
আজ আমরা এই ভিডিওতে মিসেস সরোজিনী নাইডুর বিখ্যাত দ্য ব্যাঙ্গেল সেলার্স কবিতাটি পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে চলেছি। তাই স্টুডেন্টস, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। দ্য ব্যাঙ্গেল সেলার্স অর্থাৎ চুড়ি বিক্রেতা। কবিতাটির টাইটেল বা শিরোনাম থেকেই বোঝা যাচ্ছে কবিতার বিষয়বস্তু। কবিতাটি চুড়ি বিক্রেতাদের নিয়ে। তারা পথচারীকে তাদের চুড়ি দেখার জন্য এবং তাদের কন্যা এবং স্ত্রীদের জন্য কেনার জন্য অনুরোধ করে। কিন্তু কবিতাটি যত না চুড়ি বিক্রেতাদের সম্পর্কে, তার চেয়েও অনেক বেশি একজন ভারতীয় নারীর জীবনের বিভিন্ন ধাপ নিয়ে। প্যাট্রিয়ার্কাল অর্থাৎ পুরুষতান্ত্রিক ভারতীয় সমাজে নারীদের জীবন, তাদের মেনে চলার সংস্কৃতি এবং ঐতিহ্যের বর্ণনা আমরা পাই এই কবিতায়। চুড়ি কিভাবে নারীর আবেগ এবং তাদের জীবনের বিভিন্ন পর্যায় বা ধাপের সাথে সংযুক্ত, এই কবিতায় সেই সবই উপস্থাপিত হয়েছে। সরোজিনী নাইডু অত্যন্ত সুন্দরভাবে চুড়ির সৌন্দর্য এবং নারীর জীবনের মূল্যবোধ বর্ণনা করেছেন এই কবিতায়। এবারে আসা যাক মূল টেক্সটের আলোচনায়। দ্য ব্যাঙ্গেল সেলার্স বা চুড়ি বিক্রেতা কবিতায় 4টি স্ট্যাঞ্জা বা স্তবক রয়েছে। এখানে বক্তা নিজেই একজন চুড়ি বিক্রেতা। তিনি এবং তার সঙ্গীরা ঘুরে ঘুরে চুড়ি বিক্রি করে বেড়ান এবং তাদের পণ্য অর্থাৎ চুড়ি বিক্রির জন্য পথ চলতি মানুষের উদ্দেশ্যে চিৎকার করে তাদের চুড়ির বিজ্ঞাপন করেন। কবিতার প্রথম স্তবকের প্রথম 2 লাইনে এমনই এক চুড়ি বিক্রেতা বলছেন, ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। অর্থাৎ আমরা হলাম চুড়ি বিক্রেতা। আমরা এই শাইনিং অর্থাৎ উজ্জ্বল বোঝা বয়ে নিয়ে মন্দিরের মেলায় যাই। এখানে বেয়ার অর্থাৎ ক্যারি অর্থাৎ বহন করা, শাইনিং লোডস অর্থাৎ বিউটিফুল গ্লিটারিং গ্লাস ব্যাঙ্গলস, সুন্দর চকচকে কাঁচের চুড়ি। এখানে লোডস অর্থাৎ বোঝা হলো শাইনিং উজ্জ্বল, কারণ এই বোঝা ব্যাঙ্গেল সেলার্সদের কাছে কোনো কষ্টসাধ্য বিষয় নয়। এই বোঝা তাদের কাছে আনন্দের। ফার্স্ট স্ট্যাঞ্জার পরের 2 লাইনে বলা হচ্ছে, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। কে কিনবে এই নমনীয় উজ্জ্বল সাতরঙা আলোক বৃত্তগুলোকে? ব্যাঙ্গেল সেলার্স অর্থাৎ চুড়ি বিক্রেতারা তাদের ক্রেতাদের উদ্দেশ্যে এমনভাবেই তাদের চুড়িগুলো বিজ্ঞাপন করছে। এখানে চুড়িগুলো ডেলিকেট অর্থাৎ নমনীয়। এগুলো আলোর 7 রঙকে প্রতিফলিত করে, কারণ চুড়িগুলো আসলেই কাঁচের। এখানে সার্কেল অর্থাৎ চুড়ি, আর ডেলিকেট ওয়ার্ডটি এখানে একটি মেয়ে বা একজন নারীর নমনীয়তাকেও নির্দেশ করে। আবার কাঁচের নতুন চুড়ি দেখে একটি মেয়ের চেহারায় যে উৎফুল্লতা প্রকাশ পায়, সেটি কবি বুঝিয়েছেন ব্রাইট শব্দটির ব্যবহারে। প্রথম স্তবকের শেষ 2 লাইনে দ্য পোয়েট ন্যারেটর বলছেন, lustrous tokens of radiant lives for happy daughters and happy wives. এই চুড়িগুলো রেডিয়েন্ট অর্থাৎ সমৃদ্ধ সুখী জীবনের, লাস্ট্রাস অর্থাৎ উজ্জ্বল, টোকেন অর্থাৎ প্রতীক সম। আর এইগুলি বাড়ির মেয়ে বউ সকলকেই খুশি করবে।
চুড়ি বিক্রেতারা তাদের সম্ভাব্য ক্রেতাদের কাছে তাদের চুড়ির বিজ্ঞাপন অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট করছেন। এই যে উজ্জ্বল চকচকে চুড়িগুলো কিনলে তাদের জীবনে, সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে, কারণ এইগুলি দেখলেই বাড়ির মেয়েরা খুশি হয়ে উঠবে। সুখ সমৃদ্ধি কিভাবে আসবে? আসলে ভারতীয় উপমহাদেশে মেয়েদের চুড়ি সুখ শান্তির প্রতীক। একজন নারী হাতে চুড়ি পরেছেন এবং তাতে শব্দ হচ্ছে, এর অর্থ তিনি এবং তার পরিবার সুখে আছেন। এখানে হ্যাপি ওয়ার্ডটি বেশ তাৎপর্যপূর্ণ। ডটার্সরা এখানে হ্যাপি, কারণ তারা শীঘ্রই বিবাহিত জীবনে প্রবেশ করবে, এবং ওয়াইভস অর্থাৎ স্ত্রীরা হ্যাপি, সুখী, কারণ তারা তাদের বিবাহিত জীবনে সুখী। সেকেন্ড স্ট্যান্জাতেও আমরা দেখতে পাই যে ব্যাঙ্গেল সেলার্স বা চুড়ি বিক্রেতারা তাদের পসরার বিজ্ঞাপন করছেন। এখানে নানান রঙের চুড়ির কথা উল্লেখ করা হয়েছে, যা মেয়েদের জীবনের ভিন্ন ভিন্ন পর্বের সাথে সম্পর্কিত। চুড়ি বিক্রেতারা বলছেন, সাম আর মিট ফর আ maidens wrist, silver and blue as the mountain mist. এর মধ্যে কিছু চুড়ি মিট অর্থাৎ সুইটেবল অর্থাৎ উপযুক্ত বা মানানসই, মেইডেন অর্থাৎ অবিবাহিতা বা কুমারী মেয়েদের হাতে। এই চুড়িগুলো পাহাড়ের ওপর কুয়াশার মতো, মূলত রূপোলি এবং নীল রঙের। এখানে চুড়ির রঙের সাথে পাহাড়ের ওপর কুয়াশার কম্প্যারিজন করা হয়েছে। এই তুলনা বা কম্প্যারিজন এক্সপ্লিসিটলি বা স্পষ্টভাবে হওয়ায় একে আমরা সিমিলি বলতে পারি। সেকেন্ড স্ট্যান্জার পরের দুই লাইনে বলা হচ্ছে, সাম আর ফ্লাশড লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম on the tranquil brow of a woodland stream. এর মধ্যে কিছু চুড়ি লাল বর্ণের ফুলের কুঁড়ির মতন রক্তিম, যা চোখের শান্ত ভরুর ন্যায় বন্য স্রোতস্বিনীর ওপর ঝুঁকে পড়ে স্বপ্ন দেখে যে সেও একদিন ফুল হয়ে ফুটে উঠবে। এখানে প্রকৃতি যেন অভিভাবক স্বরূপ। বন্য শান্ত নদীর ধারে যেমন ফুলের কুঁড়ি নিজেকে নিরাপদ মনে করে, ঠিক তেমনই একটি কুমারী মেয়ে তার বাবা মায়ের তত্ত্বাবধানে নিজেকে নিরাপদ মনে করে এবং স্বপ্ন দেখে যে সেও পরবর্তীতে একজন সম্পূর্ণা হয়ে উঠবে। এখানে বার্ডসকে পার্সনিফাই করা হয়েছে, কারণ এবিলিটি টু ড্রিম এই বৈশিষ্ট্যটিকে আরোপ করা হয়েছে বার্ডস বা ফুলের কুঁড়ির ওপর। বার্ডস এখানে ফ্লাশড অর্থাৎ রক্তিম বা লাল, যা সিম্বলাইজ করে একটি কুমারী মেয়ের মনের কামনা বা বাসনাকে। সেকেন্ড স্ট্যান্জার শেষ দুই লাইনে বলা হচ্ছে, সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস। কিছু চুড়ি ফুলের মতো উজ্জ্বল, যা নবজাতক পাতার লিম্পিড অর্থাৎ উজ্জ্বল, গ্লোরি অর্থাৎ গৌরবের সাথে ক্লিভস অর্থাৎ সংযুক্ত হয়ে থাকে। অর্থাৎ কিছু চুড়ি অত্যন্ত সুন্দর এবং সেগুলি অ্যাগ্লো অর্থাৎ নিষ্কলুষ এবং পবিত্র, ঠিক যেন নিউবর্ন গ্রিন লিভস অর্থাৎ কুমারী মেয়েদের মতো। এখানে গ্রিন সিম্বলাইজ করে মেয়েদের পিওরিটি অর্থাৎ পবিত্রতাকে। এখানে কবি সরোজিনী নাইডু চুড়ি বিক্রেতাদের মাধ্যমে মেয়েদের জীবনের প্রথম পর্বের অর্থাৎ ফার্স্ট ফেজের কথা অর্থাৎ কুমারিত্ব অবস্থার কথা বলেছেন। এই স্তবকে ব্যবহৃত ন্যাচারাল ইমেজারিগুলো বেশ নজরকাড়া। থার্ড স্ট্যান্জা অর্থাৎ তৃতীয় স্তবকে কবি
নারীর জীবনের দ্বিতীয় ধাপের কথা বলেছেন, যেখানে নারী একজন নববধূর বেশে। এখানে দ্য পোয়েট ন্যারেটর বলছেন, "Some are like fields of sunlit corn, meet for a bride on her bridal morn." অর্থাৎ এর মধ্যে কিছু চুড়ি সূর্যালোকিত ভুট্টার ক্ষেতের মতো উজ্জ্বল, যা নববধূর বিয়ের দিনের প্রভাতে সজ্জার জন্য উপযুক্ত। অর্থাৎ কিছু চুড়ি সূর্যালোকিত ভুট্টার ক্ষেতের মতো সোনালী হরিদ্রাভ বর্ণের, অর্থাৎ গোল্ডেন ইয়েলো কালারের, যা তার বিবাহের দিন পরিধান করবার উপযুক্ত। কারণ গোল্ডেন ইয়েলো বেশ গর্জিয়াস বা জমকালো একটি রং, যা মেয়েটির বিবাহ দিনের জন্য সুইটেবল। থার্ড স্ট্যান্ডার পরের দুই লাইনে বলা হচ্ছে, "Some like the flame of her marriage fire, or rich with the hue of her heart's desire." অর্থাৎ এর মধ্যে কিছু চুড়ি তার বিবাহ যজ্ঞের ফ্লেম, অর্থাৎ অগ্নিশিখার মতো রক্তিম, অথবা তার হৃদয়ের আকুলতার রক্তিম বর্ণের ন্যায় দীপ্যমান। তার হৃদয়ের এই আকুলতা তার বিবাহ পরবর্তী জীবনকে ঘিরেই, যেখানে তার জীবনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলেই তার বিশ্বাস। এখানে অগ্নিশিখা তথা তার রং সিম্বলাইজ করে মেয়েটির মনের ব্যাকুলতাকে। থার্ড স্ট্যান্ডার শেষ দুই লাইনে বলা হচ্ছে, "Twinkling, luminous, tender and clear, like her bridal laughter and bridal tear." লুমিনাস অর্থাৎ উজ্জ্বল, টেন্ডার অর্থাৎ নমনীয়, ক্লিয়ার অর্থাৎ স্বচ্ছ। এই চুড়িগুলোতে টিঙ্কলিং অর্থাৎ টুংটাং করে শব্দ হয় যখন সেই নববধূ স্থান পরিবর্তন করে। চুড়ির সেই শব্দ এখানে নববধূর হাসি এবং কান্নার শব্দের মতোই স্বচ্ছ। এখানে নববধূ হাসি এবং কান্নার মাঝেই দোদুল্যমান অবস্থায় অবস্থান করেন। সে হাসে কারণ সে খুশি, আর সে খুশি এই কারণেই যে সে এক নতুন জীবনে প্রবেশ করতে চলেছে। আবার সে কাঁদেও, কারণ এই সময় সে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে, যেহেতু তাকে তার ঘর ছেড়ে, তার বাবা মাকে ছেড়ে তাকে তার স্বামীর ঘরে যেতে হচ্ছে। ফোর্থ স্ট্যান্ডার প্রথম দুই লাইনে দ্য পোয়েট ন্যারেটর বলছেন, "Some are purple and gold flecked grey, for she who has journeyed through life midway." ফোর্থ স্ট্যান্জা তথা শেষ স্তবকে কবি নারীর জীবনের তৃতীয় পর্বের কথা বলেছেন, যেখানে নারী একজন মধ্যবয়স্কা। তিনি এখন কারোর মা, কারোর স্ত্রী। তিনি জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছেন। তাদের জন্য রক্তিম বেগনি এবং সোনালী রং খচিত চুড়িও আমাদের মানে এই চুড়ি বিক্রেতাদের কাছে রয়েছে। এখানে পার্পল কালার রিপ্রেজেন্ট করছে প্রাইড অ্যান্ড অনার, অ্যান্ড দ্য গ্রে কালার রিপ্রেজেন্ট করছে দ্য ম্যাচিউরিটি অফ আ মিডল এজড উম্যানকে। পরের দুই লাইনে বলা হচ্ছে, "হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড, and cradled fair sons on her faithful breast." অর্থাৎ যার হাত সন্তান প্রতিপালন করেছে, যার স্নেহে স্নেহধন্য হয়েছে তার শিশু, যার বুকে স্থান পেয়েছে তার নবজাতক পুত্র সন্তান। চতুর্থ তথা শেষ দুটি লাইনে বলা হচ্ছে, "and serves her household in fruitful pride, and worships the gods at her husband's side." তিনি তার স্বামী এবং সংসারে গর্বের সাথে ফ্রুটফুল অর্থাৎ ফলপ্রসূভাবে সেবা করেছেন, এবং এর ফলে সংসারে
যে শান্তি সমৃদ্ধি এসেছে, তার জন্য তিনি তার স্বামীর পাশে বসে ঈশ্বর বন্দনারও সুযোগ পেয়েছেন। এইভাবে সারা কবিতা জুড়েই আমরা দেখলাম কবি সরোজিনী নাইডু আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে নারীত্বের বন্দনা গেয়েছেন। পুরুষতান্ত্রিক সমাজ অর্থাৎ প্যাট্রিয়ার্কিয়াল সোসাইটি হলো সেই সমাজ যেখানে পুরুষ হলো মুখ্য এবং নারী গৌণ। এখানে পুরুষ হলো ডিসিশন মেকিং অথরিটি এবং নারী হলো সেই ডিসিশন পারফর্মিং বা ফুলফিলিং সাবঅর্ডিনেটস। সারা কবিতা জুড়েই কবি দেখিয়েছেন যে মেয়েরা বিবাহের স্বপ্ন দেখে এবং বিবাহ পরবর্তী জীবনে তারা তাদের স্বামী এবং সংসারের প্রতি কর্তব্য পালন করেই নিজেকে ধন্য মনে করে। আরও একটি লক্ষণীয় বিষয় হলো যে তিনি পুত্র সন্তানের জননী হবেন বলেই সকলে আশা করে, যে কারণে শেষ স্তবকের চতুর্থ লাইনে ফেয়ার সানস শব্দ দুটি ব্যবহার করা হয়েছে ফেয়ার চিলড্রেনের পরিবর্তে। এইভাবে এই কবিতায় কবি সেই পুরুষতান্ত্রিক সমাজের কথা উল্লেখ করেছেন যেখানে নারী সর্বদাই একজন পুরুষের অধীন এবং যে সমাজে নারী এবং পুরুষের মধ্যে রীতিমতো বিভাজন করা হয়। কবিতাটিতে প্রচুর ন্যাচারাল ইমেজারি এবং কালার ইমেজারি ব্যবহার করা হয়েছে, যার নানান সিম্বলিক মিনিংস রয়েছে। এই সবই কবিতার বিষয়বস্তুকে আরো প্রাণবন্ত করে তুলেছে পাঠকদের কাছে। ডিয়ার স্টুডেন্টস, সরোজিনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গল সেলার্স কবিতাটিকে আমরা বিশদভাবে বিশ্লেষণ করে পড়লাম এই ভিডিওতে। আশা করি তোমরা সে সবই বুঝতে পেরেছ। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, আর সঙ্গে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।